মাই ডিয়ার স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল জিসিএস কেমে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি গ্যাসের ভলিউমের উপর যে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে সেই ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করব। সেই ফ্যাক্টরগুলো আমরা একে একে দেখি কি কি ফ্যাক্টর গ্যাসের ভলিউমকে এফেক্ট করে। প্রথমত আমরা পড়ব ইফেক্ট অফ প্রেশার। এটা বয়েলস লর মাধ্যমে এক্সপ্লেন করা হয়। ইফেক্ট অফ টেম্পারেচার, এটা হচ্ছে চার্লস লর মাধ্যমে এক্সপ্লেন করা হয়। ইফেক্ট অফ অ্যামাউন্ট অফ গ্যাস, এটা এক্সপ্লেন করা হয় অ্যাভোগাড্রোস ল দিয়ে। এরপরে আমরা এই তিনটা গ্যাস লকে একসাথে কম্বাইন করব, তার মানে কম্বিনেশন অফ দ্য অ্যাবাভ থ্রি গ্যাস লস। অ্যান্ড ফাইনালি আমরা ইকুয়েশন অফ স্টেট নামে একটা ইকুয়েশন আছে, সেটা ইস্টাবলিশ করব বা ডিরাইভ করব। আমরা একটা একটা করে দেখতে থাকি। দেখো, প্রথমে বয়েলস ল স্টেটমেন্টটা আগে আমি বলি। অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য ভলিউম অফ এ ডেফিনিট মাস অফ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড প্রেশার। কি বলছে, যদি টেম্পারেচার ফিক্সড রাখা হয় তাহলে একটা নির্দিষ্ট পরিমাণের গ্যাসের ভলিউম তার উপর প্রযুক্ত চাপের সাথে বিপরীত ক্রমে পরিবর্তিত হবে। এর মানেটা বোঝার জন্য আমরা কয়েকটা ছবি দেখি, কয়েকটা ডায়াগ্রামেটিক ফিগার দেখি। এখানে দেখো একটা কন্টেইনার, এই কন্টেইনার উপর একটা ফ্রিকশনলেস একটা পিস্টন, মানে ঘর্ষণবিহীন একটা পিস্টন কাল্পনিকভাবে আমরা চিন্তা করি যে ঘর্ষণবিহীন একটা পিস্টন ছেড়ে দেওয়া হলো, এখানে ভিতরে গ্যাস আছে বা বাতাস আছে, যেটাই তুমি মনে করো না কেন, বায়ু আছে। এখন এই পিস্টনটা উপর থেকে নিচে নামতে নামতে একটা জায়গায় এসে থেমে যাবে। কখন এটা থেমে যাবে একটু ভেবে দেখো তো। এই পিস্টন তার ওজনের কারণে নিচের দিকে একটা প্রেশার ক্রিয়েট করবে, আর এই গ্যাসটা তার নিজস্ব একটা প্রেশার এই কন্টেনারের ওয়ালের মধ্যে এবং এই পিস্টনের মধ্যে অ্যাপ্লাই করবে। যখন উপর থেকে যে প্রেশারটা দিচ্ছে এই পিস্টনটা, সেই প্রেশার আর গ্যাসের ইন্টারনাল প্রেশার ইকুয়াল হয়ে যাবে, তখন পিস্টনটা কিন্তু এখানে থেমে যাবে। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার। এই অবস্থায় গ্যাসের যে ভলিউমটা, ওটাকে আমরা গ্যাসের ভলিউম হিসেবে বিবেচনা করব। মানে পিস্টনটা এখানে আসার পর যে জায়গাটা এই গ্যাস অকুপাই করেছে, ওটাকে আমরা গ্যাসের ভলিউম হিসেবে বিবেচনা করব। এখন আমি পিস্টনের উপর বাড়তি একটা ওয়েট দিয়ে দিলাম। আমি আরেকটা ফিগার দেখাই। বাড়তি একটা ওয়েট আমি দিয়ে দিয়েছি। এতে করে অবশ্যই এই পিস্টনের প্রেশার বেড়ে যাবে, এক্সটার্নাল প্রেশারটা বেড়ে গেল। এই বেড়ে যাওয়া প্রেশারের কারণে পিস্টনটা দেখো আগে হয়তো আনুমানিক এই জায়গাটার মধ্যে ছিল, এখন কিন্তু পিস্টনটা নেমে গেছে নিচের দিকে, কিছুটা নিচের দিকে নেমে এটা এখানে স্থির হয়ে গেল। তাহলে আগে যে ভলিউমটা ছিল সেই ভলিউমটা এখন কমে গেল না। আমি আগের ছবিটা আবার দেখাই। এখানে যে ভলিউমটা আছে, এখন পরে পিস্টনের ওয়েট বাড়ানোর পরে এই ভলিউমটা নিশ্চয়ই কমে গেল। তাহলে আমরা কি বুঝতে পারছি যে প্রেশার যদি বাড়ানো হয় তাহলে গ্যাসের ভলিউম কমে যায়। এবং এই দুই ক্ষেত্রে আমরা তাপমাত্রার কোনো হেরফের করিনি, দুই ক্ষেত্রে একই তাপমাত্রায় আমরা কাজটা করেছি। আরেকটা ফিগার ফর বেটার ক্লারিফিকেশান, আরেকটা ফিগার দেখো। এবার আমি পিস্টনের হ্যান্ডেলটা কিছুটা ছোট করে দিয়েছি। এতে করে প্রথম চিত্রে গ্যাসের যে ভলিউমটা ছিল, পিস্টনটা দেখো তার চেয়ে কিছুটা উপরে উঠে গেছে। পিস্টনটা উপরে উঠে যাওয়ার মানে হচ্ছে যে গ্যাসের ভলিউমটা বেড়ে গেল। তাহলে যখন আমার প্রেশার কমে গেল, গ্যাসের ভলিউমটা স্বাভাবিকভাবেই বেড়ে গেল। তাহলে এখানেও বুঝতে পারতেছি যে প্রেশার যদি কমানো হয় তাহলে গ্যাসের ভলিউম বেড়ে যায়। আগেরবার কি বুঝতে পেরেছি, প্রেশার যদি বাড়ানো হয় তাহলে গ্যাসের ভলিউম কমে যায়। তাহলে স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে গ্যাসের ভলিউম তার
উপর প্রযুক্ত চাপের সাথে বিপরীত ক্রমে পরিবর্তিত হয়। এই জন্যই বয়েলস ল বলছে যে অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার, দেখো আবার, অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য ভলিউম অফ এ ডেফিনিট মাস অফ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড প্রেশার। আশা করি তোমরা বয়েলস লটা একদম পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। আবার বলি, যদি টেম্পারেচার ফিক্সড রাখা হয়, গ্যাসের পরিমাণও যদি কোনো চেঞ্জ করা না হয়, তাহলে গ্যাসের ভলিউম তার প্রেশারের সাথে, তার উপর প্রযুক্ত চাপের সাথে বিপরীত ক্রমে পরিবর্তিত হবে। তার মানে গ্যাসের উপর যদি চাপ বাড়ানো হয় তাহলে তার আয়তন কমবে, আর যদি চাপ কমানো হয় তাহলে তার ভলিউম বা আয়তন বাড়বে। এটা হচ্ছে বয়েলস ল সম্বন্ধে প্রাথমিক ধারণা। এখন এই বিষয়টা আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে আরও ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, সেটা আমরা দেখব। তার আগে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে আমরা একটা ইকুয়েশন এস্টাবলিশ করব। কিসের জন্য? বয়েলস লর জন্য। এখন ধরো ভলিউম হচ্ছে ভি, প্রেশার পি, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, গ্যাসের ম্যাস যেটা, দ্যাট ইজ অ্যামাউন্ট অফ গ্যাস, সেটাও চেঞ্জ করা হবে না। আমরা এতক্ষণ যেটা পড়লাম সেই অনুযায়ী ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, দ্যাট ইজ ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, মানে হচ্ছে যদি প্রেশার এখানে পির ভ্যালু এখানে তুমি বাড়িয়ে দাও, তাহলে এই ইকুয়েশন অনুযায়ী ভির ভ্যালুটা, ভলিউমটা কমে যাবে। আর পি যদি তুমি ভ্যালুটা কমিয়ে দাও তাহলে এখানে ভলিউমটা বেড়ে যাবে। তো এই প্রপোর্শনাল সাইনের পরিবর্তে আমি যদি একটা ইকুয়াল সাইন নিয়ে আসি, এখানে একটা কনস্ট্যান্ট আসবে, এটা তোমরা জানো ম্যাথমেটিক্যাল রুলস। তাহলে ভি ইজ ইকুয়াল টু কেপি। তার মানে আমরা এখান থেকে একটু রিঅ্যারেঞ্জমেন্ট করে লিখতে পারি পিভি ইজ ইকুয়াল টু কে। খেয়াল করে দেখো, এটাকে রিঅ্যারেঞ্জমেন্ট করলে দাঁড়ায় পিভি ইজ ইকুয়াল টু কে। এখন মনে করো তুমি ওই গ্যাসের প্রেশার পি চেঞ্জ করে ফেলেছো, পিকে চেঞ্জ করে P1 করেছো, সাথে সাথে তোমার V1টাও চেঞ্জ হয়ে যাবে, V1টা চেঞ্জ হয়ে V1 হয়ে যাবে। তো এখন এই যে ইকুয়েশনটা বলছে প্রেশার এবং ভলিউমের প্রোডাক্ট, তার মানে গুণফল, প্রেশার এবং আয়তনের গুণফল সবসময় কনস্ট্যান্ট থাকবে। এর মানে হচ্ছে প্রেশার যদি তুমি চেঞ্জ করো তাহলে ভলিউমটা এমনভাবে চেঞ্জ হবে যাতে করে এই দুইটার গুণফলের কোনো পরিবর্তন না হয়। তাহলে P1 যদি হয় পরিবর্তিত প্রেশার, ভলিউমটা এমনভাবে পরিবর্তিত হবে যাতে করে P1 এবং V1-এর গুণফল আর P এবং ভির গুণফল একই থাকে। আমি একটা ছোট উদাহরণ দিতে পারি। ধরো একটা গ্যাসের ভলিউম হচ্ছে 16 লিটার, প্রেশার হচ্ছে 4 অ্যাটমসফিয়ার। 16 লিটার হচ্ছে ভলিউম, কত প্রেশারে? 4 অ্যাটমসফিয়ার প্রেশারে। তাহলে 4 × 16 ইজ ইকুয়াল টু 64 হবে। এখন প্রেশারটাকে তুমি 8 অ্যাটমসফিয়ার করে দিলা, সাথে সাথে ভলিউমটা কমে 8 লিটার হয়ে যাবে, 16 লিটার থেকে কমে 8 লিটার হয়ে যাবে। তাহলে তখন প্রেশার 8 অ্যাটমসফিয়ার, ভলিউম 8 অ্যাটমসফিয়ার, 8 × 8 আবার 64। তার মানে প্রেশারটাকে আমরা যেভাবেই কমাই বা বাড়াই না কেন, এই দুইটার যে গুণফল পিভি সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। সেটা বোঝানোর জন্য আমরা আবার এখানে লিখেছি যে এই P1কে পরিবর্তন করে যদি আমরা P2 করি, তাহলে এই V1 পরিবর্তন হয়ে আবার V2 হয়ে যাবে, কিন্তু এই দুইটার গুণফল একই থাকবে। সুতরাং এই যে দুইটা ইকুয়েশন দেখো, P1 V1 ইজ ইকুয়াল টু কে এবং P2 V2 ইজ ইকুয়াল টু কে, এই দুইটা ইকুয়েশন কম্বাইন করলে বা কম্পেয়ার করলে আমরা লিখতে পারি P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, বা P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 ইজ ইকুয়াল টু P3 V3 ইজ ইকুয়াল টু সো অন Pn Vn। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ বয়েলস ল, গাণিতিক প্রকাশ। এখন এই বিষয়ে আরও ক্লিয়ার হওয়ার জন্য আমি দুইটা গ্রাফ দেখাবো তোমাদের, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এই গ্রাফটার দিকে তাকাও, এখানে দেখতে পাচ্ছ যে ওয়াই অ্যাক্সিসে আমরা ভলিউম রেখেছি আর এক্স অ্যাক্সিসে প্রেশার। এখন প্রেশার আমি এখানে মিনিমাম প্রেশার, আস্তে আস্তে প্রেশারটা যতই বাড়াইতে থাকি ভলিউমটা কিন্তু ততই কমতে থাকে। দেখো এই প্রেশারে ভলিউম হবে এই পরিমাণ, আবার বলি এই প্রেশারে ভলিউম হবে এই পরিমাণ,
কিন্তু প্রেশারটা বাড়িয়ে যখন আমি এখানে নিয়ে আসবো, প্রেশারটা বাড়িয়ে দিব, তখন ভলিউমটা দেখো কমে এই পরিমাণ হয়ে যাবে। আরও ক্লিয়ার করে দেখাচ্ছি আমি, আরেকটা গ্রাফ আছে, এই যেটা দেখো P1 প্রেশারে ভলিউম ছিল V1 এতটুকু, এই পর্যন্ত ছিল ভলিউম। প্রেশারটা বাড়িয়ে যখন আমি P2 করলাম তখন ভলিউমটা কিন্তু কমে গেল। এখন এই P1 আর V1 এটার যে প্রোডাক্ট, এই এরিয়াটা আর এই এরিয়াটা ইকুয়াল হবে। তার মানে P1 V1 ইজ ইকুয়াল টু কী হবে, P2 V2। তার মানে প্রেশার আমরা যেভাবেই কমাই বা বাড়াই না কেন, ভলিউম এমনভাবে পরিবর্তিত হবে যে তাদের যে প্রোডাক্ট বা গুণফল, দ্যাট ইজ প্রেশার এবং ভলিউমের যে গুণফল, সেটা কখনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে বয়েলস লর মূল কথা। তো আশা করি তোমরা বয়েলস লটা বুঝতে পেরেছ। এখন এই যে বয়েলস ল পিভি ইজ ইকুয়াল টু কে, এটাকে আমি দেখো একটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইনের মধ্যে ফেলে দিব। কিভাবে? পিভি ইজ ইকুয়াল টু কে, তাহলে ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু পি ইনভার্স, দ্যাট ইজ কে ইন্টু 1/p। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি অনুযায়ী সির ভ্যালু যদি 0 হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু পি ইনভার্স। খেয়াল করো, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, সরল রেখার সমীকরণ। তো সেখানে সির ভ্যালু যদি 0 হয়, এর মিনিংটা হচ্ছে ওই সরল রেখাটা অরিজিন দিয়ে পাস করবে, মূল বিন্দু দিয়ে পাস করবে। আমার এখানে সির ভ্যালু 0, এখানে প্লাস কিছু নেই, তাহলে ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু পি ইনভার্স। এখানে ওয়াই হচ্ছে ভি, আর এই কেটা হচ্ছে এম, আর পি ইনভার্স দ্যাট ইজ 1/p, এটা হচ্ছে এক্স। তাহলে হয়ে গেল ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। এখন আমি যদি এই ভি ভার্সাস পি ইনভার্স প্লট করি তাহলে একটা স্ট্রেট লাইন পাওয়া যায়, এবং সেই স্ট্রেট লাইনটা কোথা দিয়ে পাস করে, এটা অরিজিন দিয়ে পাস করবে। তাহলে এইভাবে আমরা একটা গ্রাফ পেয়ে যাব। এটাও একটা ইভ্যালুয়েশন, তোমার বয়েলস লর একটা ইভ্যালুয়েশন এই গ্রাফের মাধ্যমে আমরা করতে পারি। এখন আসো সেকেন্ড ফ্যাক্টর, ইফেক্ট অফ টেম্পারেচার অন দ্য ভলিউম অফ গ্যাস। সেটা চার্লস লর মাধ্যমে এটা আমরা এক্সপ্লেন করতে পারি। অ্যাট এ কনস্ট্যান্ট প্রেশার the volume of a definite mass of gas increases or decreases by 1/270 parts of its volume at 0 degree centigrade by the rise or fall of each degree centigrade temperature. এর মানে কি দাঁড়াইলো, যদি প্রেশারটা কনস্ট্যান্ট রাখি, স্থির রাখি, তাহলে কোনো একটা গ্যাসের ভলিউম বা আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেডের যে আয়তন তার থাকে, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়াইলে বা কমাইলে ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে তার আয়তন, তার 273 ভাগের 1 ভাগ বেড়ে যাবে অথবা কমে যাবে। এটাও আমরা একটু বিস্তারিত দেখি বিষয়টা। তার আগে এই বিষয়টা আমরা ভালোভাবে পরিষ্কার হতে চাই যদি, তাহলে আমাদেরকে একটা টেম্পারেচার সম্বন্ধে পরিচিত হতে হবে, এবং সেই টেম্পারেচারটা আমি যে চার্লস লটা বললাম সেই চার্লস ল থেকে আমরা পেয়ে থাকি। সেই টেম্পারেচারটা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। চার্লস লটা আমরা আরেকবার একটু দেখে আসি। এখানে কি বলছে, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার দ্য ভলিউম অফ এ ডেফিনিট ম্যাস অফ গ্যাস ইনক্রিজেস অর ডিক্রিজেস বাই 1/273 parts of its volume at 0 degree centigrade by the rise or fall of each degree centigrade temperature. এটা খেয়াল রাখো। এখন দেখো আমরা এই চার্লসের যে স্টেটমেন্ট, চার্লস লর যে স্টেটমেন্ট, সেখান থেকে আমরা অ্যাবসলিউট জিরো টেম্পারেচারটা এক্সপ্লেন করব বা ডিরাইভ করব। আমরা মনে করি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে একটা গ্যাসের ভলিউম হচ্ছে ভি নট। তাহলে অ্যাকর্ডিং টু চার্লস ল, একটু আগে আমরা যেটা বললাম, 0 ডিগ্রির চাইতে 1 ডিগ্রি যদি বাড়ায় দিই, তার মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তার আয়তন বেড়ে যাবে। বেড়ে কত হবে? ওই যে একটু আগে বললাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যে আয়তনটা তার আছে, তার সাথে ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের 273 ভাগের 1 ভাগ বেড়ে যাবে। বেড়ে যাবে মানে যোগ হবে। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওই গ্যাসের ভলিউম হয়ে যাবে ভি নট প্লাস ভি নট ইন্টু 1/273 ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু 1 প্লাস 1/273। এখন যদি আমরা 2 ডিগ্রি সেন্টিগ্রেড নেই,
তাহলে স্বাভাবিকভাবেই এখানে 1-এর পরিবর্তে 2 বসবে। তাহলে ভলিউম কত হবে? V0 প্লাস V0 ইন্টু 2/273 এখানে। আবার আমরা V0টা কমন নিলাম, V0 কমন 1 প্লাস 2/273, তার মানে 2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওই গ্যাসটারই ভলিউম হয়ে যাবে V0 ইন্টু 1 প্লাস 2/273। এখন ধরে নাও আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি কমিয়ে দিয়েছি। এতক্ষণ বাড়িয়ে দেওয়ার কথা বললাম, আর এখন আমি এটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দিলে ভলিউমটা কমে যাবে। তখন হবে কি, এই V0 কমন নিলে এই প্লাসের জায়গায় মাইনাস বসবে, তাই না? এখন একইভাবে আমরা যদি এখন -T ডিগ্রি সেন্টিগ্রেড চিন্তা করি, তাহলে এখানে গ্যাসের ভলিউম হবে V0। V0টা কি মনে আছে তো? এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে গ্যাসের ভলিউম। তাহলে এই V0 কমন নিয়ে আমরা 1 - T/273 এইরকম একটা ইকুয়েশন পাবো। এখন একটা মজার বিষয় ঘটবে, তুমি যদি এই টির ভ্যালু -273 ধরো, -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এই ইকুয়েশনটা দাঁড়িয়ে যায় V0 কমন নিয়ে 1 - 2/73/2/73। এখন এই 2/73 ডিভাইডেড বাই 273, এই যে ভ্যালুটা, এটার ভ্যালু তো 1, তাহলে V0 কমন হইলে 1 - 1 = হয়ে গেল 0। তাহলে কেমন একটা ব্যাপার হলো যে গ্যাসের ভলিউম 0 হয়ে যায়। প্র্যাকটিক্যালি কি কোনো সাবস্ট্যান্সের ভলিউম 0 সম্ভব? এটা তো হয় না, কিছু না কিছু ভলিউম তার থাকবেই। তাহলে এই ঘটনাটা এমন হলো কেন? এটা আসলে হচ্ছে ম্যাথমেটিক্যাল রেজাল্ট। প্র্যাকটিক্যালি এই টেম্পারেচারে আসার আগেই প্রায় সব গ্যাস এই টেম্পারেচারে আসার আগেই লিকুইড হয়ে যায় বা কেউ কেউ সলিড হয়ে যায়। এই জন্যেই গ্যাসের ভলিউমটা 0 বলে আমরা মনে করি। এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। প্রকৃতপক্ষে কোনো পদার্থের, কোনো সাবস্ট্যান্সেরই ভলিউম 0 হওয়া সম্ভব নয়। তাহলে অ্যাকর্ডিং টু চার্লস ল, at -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কী দাঁড়াইলো? অ্যাকর্ডিং টু চার্লস ল, at -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ভলিউম অফ এনি গ্যাস বিকামস থিওরিটিক্যালি 0, নট প্র্যাকটিক্যালি। থিওরিটিক্যালি 0 বা ম্যাথমেটিক্যালি 0 এটা দাঁড়াইলো। এই জন্যেই এই টেম্পারেচারটা আমরা একটা বিশেষ টেম্পারেচার হিসেবে এটাকে বিবেচনা করছি, ঠিক আছে? So at -273 degree centigrade temperature the volume of any gas becomes theoretically 0, একটু আগে আমি যেটা বললাম। বিলো দিস টেম্পারেচার যদি আমরা -273 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে চলে যাই, মনে করো -275 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কিন্তু এই ভ্যালুটা নেগেটিভ আসবে। আমি আবার এই ইকুয়েশনটা দেখাই ফিরে গিয়ে। এই জায়গাটার মধ্যে তুমি যদি 273 পরিবর্তে 275 বসিয়ে দাও, তাহলে এই অংশটার ভ্যালু 1-এর চাইতে বড় হয়ে যাবে। তাহলে 1 থেকে 1-এর চাইতে বড় কোনো নাম্বার যদি আমরা মাইনাস করি, রেজাল্ট হয়ে যাবে নেগেটিভ। এটা তো প্র্যাকটিক্যালি ইম্পসিবল। কোনো সাবস্ট্যান্সেরই ভলিউম নেগেটিভ হতে পারে না, 0 তো পারেই না, নেগেটিভ হওয়া তো একেবারেই সম্ভব না। কাজেই আমরা -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের নিচে কোনো টেম্পারেচার ইমাজিন করতে পারি না। কাজেই এই যে টেম্পারেচারটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, ইটস এ স্পেশাল টেম্পারেচার at which volume of any gas becomes theoretically 0, এবং এই জন্যেই দিস টেম্পারেচার ইজ কল্ড অ্যাবসলিউট 0 টেম্পারেচার। এখন যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যে why -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইজ কল্ড অ্যাবসলিউট 0 টেম্পারেচার, তাহলে তুমি সরাসরি বলে দিবা যে at this temperature the volume of any gas becomes mathematically 0 বা theoretically 0. For this reason it is the minimum temperature we can imagine. So -273 degree centigrade temperature is called the absolute 0 temperature. এই অ্যাবসলিউট 0 টেম্পারেচারের কনসেপ্ট থেকে একটা টেম্পারেচারের স্কেল ডিসকভার করেছেন লর্ড ক্যালভিন। তোমরা জানো আমাদের সেন্টিগ্রেড স্কেল আছে, ফারেনহাইট স্কেল আছে, এরকম আরেকটা স্কেল আছে ক্যালভিন স্কেল। উনি করেছেন কি
273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারকে উনি 0 কেলভিন ধরেছেন। তারপরে প্রত্যেক ডিগ্রি সেন্টিগ্রেডকে প্রত্যেক ডিগ্রি ক্যালভিনের সমান ধরেছেন। এখন যে ইকুয়েশনটা দেখো, -273 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু 0 কেলভিন। এখন এই ইকুয়েশনের বোথ সাইডে 273 অ্যাড করি আমরা, তাহলে বাম পাশ হয়ে যাবে 0 আর ডান পাশ হয়ে যাবে 0 + 273, দ্যাট ইজ 273 কেলভিন। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু 273 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এই ইকুয়েশনের বোথ সাইডে আবার টি অ্যাড করো, টি ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাড করো, তাহলে 0 + টি ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু এই পাশে কী হবে, এই যে 273 সাথে টি অ্যাড হবে, তাহলে টি + 273। এখন তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে একটু সিম্পলিফাই করে ফেলি, টি ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু টি + 273 কেলভিন। বুঝতে পেরেছ যে সেন্টিগ্রেড টেম্পারেচারের সাথে 273 যোগ করলেই আমরা ক্যালভিন টেম্পারেচারটা পেয়ে যাব। সেন্টিগ্রেড টেম্পারেচার যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, ক্যালভিন স্কেলে এটা হবে 25 + 273, দ্যাট ইজ 298। তাহলে এইভাবে একটা নতুন স্কেল ডিসকভার হয়েছে অন দ্য বেসিস অফ চার্লস ল। এই স্কেলটা সেন্টিগ্রেড স্কেলের সাথে কিভাবে সম্পর্কিত, এটা একটা ফিগারের মাধ্যমে একটু দেখার চেষ্টা করো দেখি। এখানে দেখো, এটা সেন্টিগ্রেড স্কেল, এটা ক্যালভিন স্কেল। তো -273 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা, এটাকে ধরা হচ্ছে কত, 0 ডিগ্রি ক্যালভিন, এখান থেকে শুরু। এখন বোথ সাইডে 73 ডিগ্রি অ্যাড করে দাও, 73 ডিগ্রি অ্যাড করে দাও, তাহলে এটা হয়ে যাবে -200, এটা হবে 73। এরপরে আরও 100 অ্যাড করো, এটা হয়ে যাবে -100, এটা হবে 173। এরপরে আরও 100 অ্যাড করো, কী হয় দেখো তো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু 273 ক্যালভিন। এরপরে আরও 100 যদি এইদিকে বাড়াও, এইদিকেও আরও 100 বাড়াবা, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এটা কত সমান, 373। 200 ডিগ্রি সেন্টিগ্রেড মানে এই পাশে আরও 100 ডিগ্রি বাড়াইলা, এই পাশে আরও 100 ডিগ্রি বাড়াইতে হবে, 473 হবে, অ্যান্ড সো অন। তার মানে ফাইনালি যে সেন্টিগ্রেড টেম্পারেচারে যে টেম্পারেচারটা থাকবে সেন্টিগ্রেড স্কেলে, ক্যালভিন স্কেল টেম্পারেচার বের করাটা খুব সহজ। সেন্টিগ্রেড স্কেলের টেম্পারেচারের সাথে আমরা যে কোনো জায়গায় 273 অ্যাড করলেই ক্যালভিন স্কেলের টেম্পারেচারটা পাচ্ছি। এই যেখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এর সাথে 273 অ্যাড করে আমরা 273 ক্যালভিন পেয়ে গেলাম। 100 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বলে, তার সাথে 273 অ্যাড করলে আমরা পেয়ে যাব 373 ক্যালভিন। এরা এইভাবে সেন্টিগ্রেড স্কেল আর ক্যালভিন স্কেল এইভাবে একে অপরের সাথে রিলেটেড। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা এই যে চার্লস লটা পড়লাম, এটাকে ম্যাথমেটিক্যাল একটা সিম্পল ফর্মে নিয়ে আসবো। দেখো, একটা সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসবো। আমি ধরলাম ভলিউম অফ ডেফিনিট ম্যাস অফ গ্যাস এট টি ডিগ্রি সেন্টিগ্রেড V0 ইজ ইকুয়াল টু 1 + T/273। এটা আমরা চার্লস ল থেকেই পেয়েছি। এখন টেম্পারেচারটা যদি T1 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে ইকুয়েশনটা এরকম হয়ে যাবে। আর তোমাদের জন্য বলে রাখি, আমার এই পিডিএফটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা পিডিএফটা দেখে দেখে পড়তে পারবে। আচ্ছা, T1 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা V1 ইজ ইকুয়াল টু V0 ইন ব্র্যাকেট 1 + T1/273 হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এখন V1 ইজ ইকুয়াল টু V0 ইন্টু 273 + T1 হবে, এটাকে সিম্পলিফাই করলাম। তাহলে এটা আরও সিম্পলিফাই করলে V0 কমন T1/273। কীভাবে ক্যাপিটাল T1 লিখলাম, কারণ 273-এর সাথে স্মল t1 অ্যাড করলে ক্যাপিটাল T1 হয়। ক্যাপিটাল T হচ্ছে ক্যালভিন টেম্পারেচার আর স্মল t হচ্ছে সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে T1-এর সাথে 273 অ্যাড করলাম যখন, এটা তখন ক্যাপিটাল T1 হয়ে গেল। একইভাবে T2 টেম্পারেচারে V2 হবে এরকম, V2 এরকম হবে, এবং সিম্পলিফাই করলে এটা এরকম হয়ে যাবে। এই যে সিম্পলিফাই করো, V2 ইজ ইকুয়াল টু V0 273 + T2 / 273
ইজ ইকুয়াল টু ভি নট কমন T2 ডিভাইডেড বাই 273। এখানে একটা ইকুয়েশন দিয়েছি, এখানে আরেকটা ইকুয়েশন দিয়েছি। এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনটা দিয়ে ডিভাইড করো, ইকুয়েশন 1কে ইকুয়েশন 2 দিয়ে ডিভাইড করো। ডিভাইড করলে আমরা ফাইনালি পেয়ে যাব V1 বাই V2 ইজ ইকুয়াল টু T1 বাই T2, or V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। ইটস এ কনস্ট্যান্ট ভ্যালু, একই রকম হবে। যে দেখো V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2, তাহলে V3 বাই T3 একই রকম হবে। সুতরাং আমরা ইন জেনারেল বলতে পারি V বাই T ইজ ইকুয়াল টু K, দ্যাট ইজ V ইজ ইকুয়াল টু KT। এখন এই কেটাকে যদি আমরা ওমিট করে দিই তাহলে এখানে একটা প্রপোর্শনাল সাইন দিতে হবে। প্রপোর্শনাল সাইন দিলে আমরা পাই V ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ক্যাপিটাল T। তার মানে কি দাঁড়াইলো, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার ভলিউম অফ এ ডেফিনিট mass of gas is directly proportional to the, এখানে একটা সামান্য ভুল আছে মনে হচ্ছে, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, টেম্পারেচার অ্যান্ড প্রেশার হবে না, আমি দুঃখিত এই জন্য। অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ভলিউম অফ এ ডেফিনিট mass of gas is directly proportional to the absolute temperature। তার মানে একটা গ্যাসের প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তার ভলিউম অ্যাবসলিউট টেম্পারেচারের সাথে সাথে সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। এটা হচ্ছে সিম্পলিফাইড স্টেটমেন্টটা তোমরা একটু কারেকশন করে নিও। এখানে বলতে হবে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এই টেম্পারেচারটা হবে না। তাহলে আমরা সামনে আগাই। দেখো আমরা বয়েলস ল, চার্লস ল পড়লাম, এবার অ্যাভোগাড্রোস ল। এটা কি বিষয়ক ল? এটা হচ্ছে গ্যাসের অ্যামাউন্টের উপর গ্যাসের ভলিউম ডিপেন্ড করে, এটা স্বাভাবিক। আমরা অ্যাভোগাড্রোস লটা, উনি ইটালিয়ান সায়েন্টিস্ট আমেলিও অ্যাভোগাড্রো, 1812 এই লটা বলেছেন। কি বলছেন? অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস কন্টেইনস ইকুয়াল নাম্বার অফ মলিকুলস। কি বলছে? অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, দুটাই কনস্ট্যান্ট থাকবে, ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস কন্টেইনস ইকুয়াল নাম্বার অফ মলিকুলস। তাহলে গ্যাসের ভলিউম তার মলিকুল নাম্বারের উপর ডিপেন্ড করবে, আর মলিকুল নাম্বার তার নাম্বার অফ মোলের উপর ডিপেন্ড করবে। এক মোল গ্যাসে যতগুলো মলিকুল থাকে, 2 মোল গ্যাসে তার 3 গুণ থাকে, দ্বিগুণ থাকে, 3 মোল গ্যাসে তার 3 গুণ থাকে, 4 মোল গ্যাসে তার 4 গুণ থাকে, অ্যান্ড সো অন। কাজে আমরা ফাইনালি বলতে পারি গ্যাসের ভলিউম তার নাম্বার অফ মোলের সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। তার মানে যদি টেম্পারেচার এবং প্রেশার কনস্ট্যান্ট থাকে তাহলে V ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু N হবে। এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোস ল। এখন এই যে 3টা ল আমরা পড়লাম, 3টা ফ্যাক্টর পড়লাম গ্যাসের আয়তনের উপর, ভলিউমের উপর, প্রেশার, টেম্পারেচার এবং অ্যামাউন্ট অফ গ্যাসের ইফেক্ট, বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল। এই 3টা লকে আমরা কম্বাইন করে ফেলব। দেখো এই ইকুয়েশন 3টাকে যদি আমরা কম্বাইন করি তাহলে দাঁড়িয়ে যায় V ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু N T বাই P, V ইজ প্রপোর্শনাল টু N T বাই P, or PV ইজ প্রপোর্শনাল টু NT। আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখন এইখানে প্রপোর্শনাল সাইনের পরিবর্তে যদি এখানে একটা ইকুয়াল সাইন দিতে হয় তাহলে একটা কনস্ট্যান্ট আনতে হবে। সেই কনস্ট্যান্টটাই হচ্ছে ক্যাপিটাল R। এটাকে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বলা হয়, এবং আর এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হুইচ ইজ কল্ড ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে এই যে ইকুয়েশনটা, ইট ইজ এ কম্বিনেশন অফ বয়েলস ল, চার্লস ল অ্যান্ড অ্যাভোগাড্রোস ল। এই যে 3টা ল, এই 3টা লকে কম্বিনেশন করে যে ইকুয়েশনটা পাওয়া গেল, এই ইকুয়েশনটাকে আমরা বলি ইকুয়েশন অফ স্টেট। ইকুয়েশন অফ স্টেট, এই ইকুয়েশনের মাধ্যমে যে কোনো প্রেশারে, যে কোনো টেম্পারেচারে, যে কোনো অ্যামাউন্ট অফ গ্যাসের ভলিউম আমরা বের করে ফেলতে পারি। এই জন্য এটাকে আমরা কি বলি? ইকুয়েশন অফ স্টেট। এখন এই যে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট R, এর পরিচিতি আছে, এর সিগনিফিক্যান্স আছে, তাৎপর্য আছে, নিউমেরিক্যাল ভ্যালু আছে। এই নিয়ে আমি একটা ভিডিও শীঘ্রই দিব। আজকে আমরা তাহলে বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, ক্যালভিন স্কেল এবং 3টা গ্যাস লর যে কম্বিনেশন, সেটা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিওতে আমি
ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর এর ফিজিক্যাল সিগনিফিক্যান্স মানে ভৌত তাৎপর্য এবং বিভিন্ন এককে তার মান কিভাবে ডিরাইভ করা হয় সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা।